নাপিত পণ্ডিত। বাগদাদ শহরে এক ধনীর ছেলে প্রতিজ্ঞা করিয়া বসিল সে কাজীর মেয়েকে বিবাহ করিবে, কিন্তু প্রতিজ্ঞা করা যত সহজ কাজটা তত সহজ নয়। সুতরাং কিছুদিন চেষ্টা করিয়াই সে বেচারা একেবারে হতাশ হইয়া পড়িল। দিনে আহার নাই, রাত্রে নিদ্রা নাই। তার কেবলই ওই এক চিন্তা, কি করিয়া কাজীর মেয়েকে বিবাহ করা যায়। বিবাহের সবচাইতে বড় বাধা কাজী সাহেব স্বয়ং। সকলেই বলে, বাপু হে, কাজী সাহেব এ স্পর্ধার কথা জানতে পারলে তোমার একটি হাত আস্ত রাখবে না। বেচারা কি করে, ক্রমাগত ভাবিয়া চিন্তিয়া সে রীতিমতো জ্বর আনিয়া ফেলিল। বন্ধু বান্ধব বলিতে লাগিল, ছোকরা বাঁচলে হয়। ইহার মধ্যে হঠাৎ একদিন এক বুড়ি আসিয়া খবর দিল বিবাহের সমস্তই ঠিক। কাজী সাহেবকে না জানাইয়াই এখন চুপচাপ বিবাহটা হইয়া যাক, তারপর সুবিধা মতো তাহাকে খবর দেওয়া যাইবে। তখন তিনি গোল করিয়া করিবেন কি। সে আরও বলিল, শুক্রবার সন্ধ্যার সময় কাজী সাহেব বাড়ি থাকবেন না, সেই সময় বিয়েটা সেরে ফেল। কিন্তু খবরদার, কাজী সাহেব যেন এসব কথার বিন্দুমাত্রও জানতে না পারেন। শুক্রবার দিন ভোর না হইতে বর বেচারা হাত মুখ ধুইয়া প্রস্তুত। সন্ধ্যা পর্যন্ত তাহারা সবুর সয় না। দুপুর না হইতেই সে চাকরকে বলিল, একটা নাপিত ডেকে আন, এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি। চাকর তাড়াতাড়ি কোথা হইতে এক নাপিত আনিয়া হাজির করিল। নাপিত আসিয়াই বরকে বলিল, আপনাকে বড় কাহিল দেখছি, যদি অনুমতি করেন তো ছুরি দিয়া বাঁ হাতের একটুখানি রক্ত ছাড়িয়ে নিই, তাহলেই সমস্ত শরীরটা ঠান্ডা বোধ করবেন। বর বলিল, না হে, তোমাকে চিকিৎসার জন্য ডাকি নাই, আমার দাড়িটা একটু চটপট কামিয়ে দাও দেখি। নাপিত তখন তাহার সরঞ্জামের থলি খুলিয়া অনেকগুলা খুর বাহির করিল। তারপর প্রত্যেকটা খুর হাতে লইয়া বারবার করিয়া পরীক্ষা করিতে লাগিল। এইরূপে অনেক সময় নষ্ট করিয়া সে একটা বাটির মতো কি একটা বাহির করিল। বর ভাবিল, এইবার বাটিতে জল দিয়া কামানো শুরু করিবে। কিন্তু নাপিত তাহার কিছুই করিল না। সে অদ্ভুত একটা কাঁটা কম্পাসের মানযন্ত্র লইয়া ঘরের বাহিরে উঠানের মাঝখানে গিয়া সূর্যের গতিবিধির কি সব হিসাব করিতে লাগিল। তারপর আবার গম্ভীরভাবে ঘরে আসিয়া বলিল, মহাশয়, হিসাব করে দেখলাম এ বৎসর এই মাসে এই শুক্রবারের ঠিক এই সময়টি অতি চমৎকার শুভক্ষণ, দাড়ি কামাবার উপযুক্ত সময়। কিন্তু আজ মঙ্গল বুধ গ্রহ সংযোগ হওয়াতে আপনার কিছু বিপদের সম্ভাবনা দেখছি। কাজের সময় এইরকম বকবক করিলে কাহার না রাগ হয়। বিবাহার্থী ছোকরাটি রাগিয়া বলিল, বাপু হে, তোমাকে কি বক্তৃতা শোনাবার জন্য অথবা জ্যোতিষ গণনার জন্য ডাকা হয়েছে? কামাতে এসেছ, কামিয়ে দাও। কিন্তু নাপিত ছাড়িবার পাত্রই নয়। সে অভিমান করিয়া বলিল, মশাই, এরকম অন্যায় রাগ আপনার শোভা পায় না। আপনি জানেন আমি কে? আপনি কি জানেন যে বাগদাদ শহরে আমার মতো দ্বিতীয় আর কেউ নাই? আমার গুণের কথা শুনবেন। আমি একজন বিচক্ষণ চিকিৎসক। রসায়ন শাস্ত্রে আমার অসাধারণ দখল। আমার জ্যোতিষ গণনা একেবারে নির্ভুল। নীতিশাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র, তর্কশাস্ত্র এ সমস্তই আমার কণ্ঠস্থ। জ্যামিতি থেকে শুরু করে বীজগণিত, পাটিগণিত পর্যন্ত গণিত শাস্ত্রের কোনো তত্ত্বই জানতে বাকি রাখিনি। তার উপর আবার আমি একজন পাকা দার্শনিক পণ্ডিত। আর আমি যে সকল কবিতা রচনা করি, সমঝদার লোকের মুখে তার সুখ্যাতি আর ধরে না। নাপিতের এই বক্তৃতার দৌড় দেখিয়া ছোকরাটি ভীষণ রাগের মধ্যেও হাসিয়া ফেলিল। সে বলিল, তোমার বক্তৃতা শুনবার ফুরসত আমার নাই। তুমি কামানো শেষ করবে কিনা বলো, না করো চলে যাও। নাপিত বলিল, এই কি আপনার উপযুক্ত কথা হলো? আমি কি আপনাকে ডাকতে এসেছিলাম?
না আপনি নিজেই লোক পাঠিয়ে আমাকে ডাকিয়েছিলেন। এখন আমি আপনাকে না কামিয়ে গেলে আমার মান সম্ভ্রম থাকে কি করে? আপনি সেদিনকার ছেলে, আপনি এসবের কদর বুঝবেন কি? আপনার বাবা যদি আজ থাকতেন তবে আমাকে ধন্য ধন্য বলতেন, কারণ তাঁর কাছে কোনোদিনই আমার সম্মানের ত্রুটি হয়নি। আমার এ সকল অমূল্য উপদেশ শুনবার সৌভাগ্য সকলে পায় না, তিনি তা বেশ বুঝতেন। আহা, তিনি কি চমৎকার লোকই ছিলেন! আমার কথাগুলি কত আগ্রহ করে তিনি শুনতেন, আর কত খাতির, কত তোয়াজ করে, কত অজস্র বকশিস দিয়ে তিনি আমায় খুশি রাখতেন। আপনি তো সেসব খবর রাখেন না। এই রকম বক্তৃতায় সে আরও আধ ঘন্টা সময় কাটাইয়া দিল। এদিকে বেলাও বাড়িতেছে, বিবাহের জন্য প্রস্তুত হইতে হইবে। কাজেই বর একেবারে সপ্তমে চড়িয়া বলিল, যাও যাও, তোমায় কামাতে হবে না। নাপিত তখন তাড়াতাড়ি খুর লইয়া কামাইতে শুরু করিল, কিন্তু খুরের 2-4 টান দিয়াই সে আবার থামিয়া বলিল, মশাই, ওরকম রাগ করা ভালো নয়। ভেবে দেখুন, জ্ঞানে গুণে বয়সে সব বিষয়েই আপনি ছেলে মানুষ। তবে অবশ্যই আপনার যেরকম তাড়া দেখছি তাতে বোধ হয় আপনি আজকে একটু বিশেষ ব্যস্ত আছেন। এরকম ব্যস্ততার কারণটা কি জানতে পারলে আমি সমস্ত ব্যাপারটা বুঝে ঠিক ভালো মতো ব্যবস্থা করতে পারি। এই বলিয়াই সে আবার তাহার মানযন্ত্র লইয়া হিসাব করিতে লাগিল। যতই তাড়া দেওয়া যায় ততই সে বলে, এই হিসাবটা হলো বলে। তখন বেগতিক দেখিয়া বর বলিল, আরে ব্যাপারটা কিছু নয়, আজ রাত্রে আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, তাই বড় তাড়াতাড়ি। এই কথা শুনিবা মাত্র নাপিত একেবারে মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সে বলিল, ভাগ্যিস মনে করিয়া দিলেন, আমার বাড়িতেও যে আজ 6 জন লোককে নিমন্ত্রণ করে এসেছি, তাদের জন্য তো কোনো রকম বন্দোবস্ত করে আসিনি। এখন মনে করুন, মাংস কিনতে হবে, রাঁধবার ব্যবস্থা করতে হবে, মিঠাই আনতে হবে। কখন বা এসব করি, আর কখনই বা আপনাকে কামাই? বর দেখিল আবার বেগতিক। সে নিরুপায় হইয়া বলিল, দোহাই তোমার, আর আমায় ঘাঁটিও না। আমার চাকরকে বলে দিচ্ছি, তোমার যা কিছু চাই আমার ভাঁড়ার থেকে সমস্তই সে বার করে দেবে। তার জন্য তুমি মিথ্যে ভেবো না। নাপিত বলিল, এ অতি চমৎকার কথা। দেখুন, হামামের মালিশওয়ালা জান্তৌত, আর ওই যে কড়াইশুঁটি বিক্রি করে শালি, আর ওই শিম বেচে শালৌত, আর আখের শাহ তরকারিওয়ালা, আর আবু মেকারেজ ভিস্তি, আর পাহারাদার কাশেম, এরা সবাই ঠিক আমার মতো আমুদে। এরা কখনো মুখ হাঁড়ি করে থাকে না, তাই এদের আমি নিমন্ত্রণ করেছি। আর এদের একটা বিশেষ গুণ যে এরা ঠিক আমারই মতো চুপচাপ থাকে, বেশি বকবক করতে ভালোবাসে না। একজন লোক থাকে, তারা সব সময়ই বকর বকর করছে। আমি তাদের দুচক্ষে দেখতে পারি না। এরা কেউ সেরকম নয়, তবে নাচতে আর গাইতে এরা সবাই ওস্তাদ। জান্তৌত কিরকম করে নাচে দেখবেন, ঠিক এই রকম। এই বলিয়া সে অদ্ভুত ভঙ্গিতে নৃত্য ও বিকট সুরে গান করিতে লাগিল। কেবল তাহাই নয়, ওই 6 জন বন্ধুর মধ্যে প্রত্যেকে কিরকম করিয়া নাচে ও গায় তাহার নকল দেখাইয়া তবে সে ছাড়িল। তারপর হঠাৎ সে খুরটুকু ফেলিয়া ভাড়ার ঘরে চাকরের কাছে তাহার নিমন্ত্রণের ফর্দ দিতে ছুটিল। বর ততক্ষণে আধ কামানো অবস্থায় খেপিয়া পাগলের মতো হইয়াছে, কিন্তু নাপিত তাহার কথায় কানও দেয় না। সে গম্ভীরভাবে ঘরের হাঁস মুরগি, তরিতরকারি, হালুয়া, মিঠাই সব বাছিয়া বাছিয়া পছন্দ করিতে লাগিল। তারপর আরও অনেক গল্প আর অনেক উপদেশ শুনাইয়া অতি ধীর মেজাজে 4.5 ঘণ্টায় সে তাহার কামানো শেষ করিল। আবার যাইবার সময় বলিয়া গেল, দেখুন, আমার মতো এমন বিজ্ঞ, এমন শান্ত, এমন অল্পভাষী হিতৈষী বন্ধু আপনি পেয়েছেন, সেটা কেবল আপনার বাবার পুণ্যে। আজ হতে আমি আপনার কেনা হয়ে রইলুম। নাপিতের হাত হইতে উদ্ধার পাইয়া বর দেখিল আর সময় নাই। সে তাড়াতাড়ি বিবাহ করিতে বাহির হইল। লোকজন সঙ্গে লইল না এবং কাহাকেও খবর দিল না, পাছে কথাটা কোনো গতিকে কাজী সাহেবের কাছে ফাঁস হইয়া যায়। এদিকে নাপিতও কিন্তু নিশ্চিন্ত থাকে নাই। সে কেবল ভাবিতেছে,
না জানি সে কিরকম নেমন্তন্ন, যার জন্য সে এত ব্যস্ত যে আমার ভালো ভালো কথাগুলো পর্যন্ত শুনতে চায় না। ব্যাপারখানা দেখতে হচ্ছে। সুতরাং বর যখন সন্ধ্যার সময় বাহির হইল, নাপিতও তাহার পিছন পিছন লুকাইয়া চলিল। বর সাবধানে কাজীর বাড়ি হাজির হইয়া খবর লইল যে কাজী সাহেব বাড়িতে নাই। এদিকে সব আয়োজন প্রস্তুত, তাড়াতাড়ি বিবাহ সারিতে হইবে। দৈবাৎ যদি কাজী সাহেব আসিয়া পড়েন, তাহার জন্য ছাতের উপর পাহারা বসানো হইল। তাহাকে আসিতে দেখিলেই সে চিৎকার করিয়া সংকেত করিবে এবং বরকে খিড়কি দরজা দিয়া পলাইতে হইবে। এদিকে কিন্তু হতভাগা নাপিতটা বাড়ির বাহিরে থাকিয়া যে আসে তাহাকেই বলে, তোমরা সাবধানে থেকো, আমাদের মনিবটি কেন জানি এই কাজীর বাড়িতে ঢুকছেন, তাঁর জন্য আমার বড় ভাবনা হচ্ছে। বিবাহ আরম্ভ না হইতেই মুখে মুখে এই খবর উঠিয়া বাড়ির চারিদিকে ভিড় জমিয়া গেল। তাহা দেখিয়া ছাতের উপরে সেই পাহারাদার ব্যস্তভাবে ডাক দিয়া উঠিল। আর কোথা যায়, তাহার গলার আওয়াজ পাওয়া মাত্র, কে আছিস রে, আমার মনিবকে মেরে ফেললে রে বলে নাপিত হায় হায় শব্দে আপনার চুলদাড়ি ছিঁড়িতে লাগিল। তাহার বিকট আর্তনাদে চারিদিকে এমন হইচই পড়িয়া গেল যে স্বয়ং কাজী সাহেব পর্যন্ত গোলমাল শুনিয়া বাড়ি ছুটিয়া আসিলেন। সকলেই বলে, ব্যাপার কি? নাপিত বলিল, আর ব্যাপার কি, ওই লক্ষ্মী ছাড়া কাজী নিশ্চয়ই আমার মনিবকে মেরে ফেলেছে। তখন মার মার করিয়া সকলে কাজীর বাড়ি ঢুকিল। বর বেচারা পালাইবার পথ না পাইয়া ভয়ে ও লজ্জায় একটা সিন্দুকের মধ্যে লুকাইয়াছিল। নাপিত সেই হাজার লোকের মাঝখানে সিন্দুকের ভিতর হইতে এই যে আমার মনিব বলিয়া তাহাকে টানিয়া বাহির করিল। সে বেচারা এই অপমানে লজ্জিত হইয়া যতই সেখান হইতে ছুটিয়া পলাইতে যায়, নাপিত ততই তাহার পিছন পিছন ছুটিতে থাকে আর বলে, আরে মশাই, পালান কেন? কাজী সাহেবকে ভয় কিসের? আরে মশাই, থামুন না। ব্যাপার দেখিয়া চারিদিকে লোকজন হাসাহাসি ঠাট্টা তামাশা করিতে লাগিল। কাজীর মেয়েকে বিবাহ করিতে গিয়া বিবাহ তো হইলই না, মাঝে হইতে প্রাণপণে দৌড়াইতে গিয়া হোঁচট খাইয়া বরের একটা ঠ্যাং খোঁড়া হইয়া গেল। এখানেও তাহার দুর্দশা শেষ নয়। নাপিতটা শহরের হাটে বাজারে সর্বত্র বাহাদুরি করিয়া বলিতে লাগিল, দেখেছ ওকে কিরকম বাঁচিয়ে দিলাম, সেদিন আমি না থাকলে কি কাণ্ডই না হতো। কাজী সাহেব যেরকম খেপা মেজাজের লোক, কখন কি করে বসত কে জানে। যা হোক, খুব বাঁচিয়ে দিয়েছি। যে আসে তাহার কাছে সে এই গল্প জুড়িয়া দেয়। ক্রমে ছোকরাটির অবস্থা এমন হইল যে সে কাহারও আর মুখ দেখাইতে পারে না। যাহার সঙ্গে দেখা হয় সেই জিজ্ঞাসা করে, ভাই, কাজীর বাড়িতে তোমার কি হয়েছিল? শুনলাম ওই নাপিত না থাকলে তুমি নাকি ভারী বিপদে পড়তে। শেষটায় একদিন অন্ধকার রাত্রে বেচারা বাড়িঘর ছাড়িয়া বাগদাদ শহর হইতে পালাইল এবং যাইবার সময় প্রতিজ্ঞা করিয়া গেল, এমন দূর দেশে পলাইব যেখানে ওই হতভাগা নাপিতের মুখ দেখিবার আর কোনো সম্ভাবনা না থাকে।